नमस्कार बंधुरा आपनादेर सकलके এই পর্বে স্বাগত। আগের পর্বে আমরা তুলে ধরেছিলাম ব্যাটেল অফ রেজাংলা বা রেজাংলা 1962 ইন্ডো চায়না যুদ্ধে ভারতীয় সেনাবাহিনী বীরত্বের কাহিনী, আর বলেছিলাম যে 71 সালের ব্যাটেল অফ লঙ্গেওয়ালার গল্প নিয়ে ফিরে আসব। সত্যি গল্প, ঘটনাটা সত্যি হলেও কোনো রোমহর্ষক গল্পের থেকে বিন্দুমাত্র কম নয়। ব্যাটেল অফ লঙ্গেওয়ালা শুধু ভারতীয় সেনাবাহিনীর বীরত্বের কাহিনী প্রদর্শন করে না, তার সাথে সাথে এটাও শেখায় ভারতীয় বাহিনী কিভাবে প্রতিকূল পরিস্থিতিকে অনুকূল পরিস্থিতিতে প্রতিপক্ষের শক্তিকে কিভাবে নিজেদের শক্তিতে পরিবর্তন করতে হয় সেটাও জানে। আর সেই ঘটনাটাই ঘটেছিল 1971 সালে 3 এবং 4 ডিসেম্বর ব্যাটেল অফ লঙ্গেওয়ালাতে। ভারতীয় সেনাবাহিনীর কাছে 1971 সালে দুই দিকে পাকিস্তান যুদ্ধ করছিল। একটি ইস্ট পাকিস্তান অর্থাৎ তৎকালীন ইস্ট পাকিস্তান, যেটি বর্তমানে বাংলাদেশ নামে পরিচিত, সেই ইস্টার্ন ফ্রন্টে, এবং ওয়েস্টার্ন ফ্রন্ট বা পশ্চিম দিকে রাজস্থান গুজরাট বর্ডার বরাবর। এই যুদ্ধে পাকিস্তানের পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছিল এবং এটা প্রায় পাকিস্তান সেনাবাহিনী, পাকিস্তান সরকার ধরে নিয়েছিল যে ইস্ট পাকিস্তান পাকিস্তানের হাতছাড়া হতে চলেছে। ইস্ট পাকিস্তানকে বাঁচাবার আর কোনো রাস্তা নেই। তাই তারা ভারতের পশ্চিম দিকে এমন কিছু স্ট্র্যাটেজিক পয়েন্ট বা গুরুত্বপূর্ণ অংশ অধিকার করার চেষ্টা করে যাতে ভারতের সাথে তারা পরবর্তী সময় জমি নিয়ে দর কষাকষি করতে পারে। আর তাই জেনারেল ইয়াহিয়া খান তার বাহিনীকে নির্দেশ দেন কচ্ছ মরুভূমি দিয়ে ভারতের রামগড় এবং জয়সলমীর এই দুটো স্ট্র্যাটেজিক পয়েন্টকে দখল করার, যাতে পাকিস্তান সেনাবাহিনী এই দর কষাকষির সময় একটু গুরুত্বপূর্ণ জায়গায় থাকতে পারে, একটু শক্তিশালী জায়গায় থাকতে পারে। আর এই রামগড় জয়সলমীর স্ট্র্যাটেজিক পয়েন্ট অধিকার করতে গেলে ঠিক পাকিস্তানের যে সীমানা তার পরেই পড়ছিল যে প্রথম পোস্ট, তার নাম ছিল 638 লঙ্গেওয়ালা। আর এই লঙ্গেওয়ালা পোস্টের দায়িত্বে ছিলেন মেজর কুলদীপ সিং চাঁদপুরি এবং তার সহযোগী হিসেবে ছিলেন লেফটেন্যান্ট বীর ভান এবং বিএসএফের কমান্ড্যান্ট ভৈরো সিং। এর সাথেও বিএসএফের আরও 3 জওয়ান ছিল। মূলত এই পোস্টটি ছিল বিএসএফের পোস্ট। 71 যুদ্ধের সময় 23rd পাঞ্জাব রেজিমেন্টকে এই পোস্টের দায়িত্ব দেওয়া হয়। এর সাথে অস্ত্র হিসেবে বন্দুক ছাড়াও ভারতীয় সেনাবাহিনীর কাছে ছিল একটি M40 রিকয়েললেস গান এবং 81 mm মোটর 3টি, আর কিছু অ্যান্টি পার্সোনাল মাইন এবং 3টে অ্যান্টি ট্যাঙ্ক মাইন। অন্যদিকে পাক সেনাবাহিনী তাদের পুরো ট্যাঙ্ক রেজিমেন্ট, প্রায় 50টি ট্যাঙ্ক, আর 2000 থেকে 3000 ইনফ্যান্ট্রি ব্রিগেড অর্থাৎ পদাতিক সৈনিক নিয়ে তারা আক্রমণ শুরু করে। 3 ডিসেম্বর রাত্রি 11:30 অবজারভেশন পোস্ট থেকে লেফটেন্যান্ট বীর ভান মেজর কুলদীপ সিং চাঁদপুরিকে বলেন পাকিস্তানের দিক থেকে মুভমেন্ট শুরু হয়ে গেছে। পাকিস্তানের আর্মার্ড ভেহিকল এবং ট্যাঙ্ক রেজিমেন্ট এগিয়ে আসছে ক্রমশ, তার সাথে প্রায় 2000-এর মতো সৈনিক। মেজর কুলদীপ সিং চাঁদপুরি বীরভান এবং তার সহযোগী 3 সৈনিককে বলেন যে তারা যেন মূল পোস্টে ফিরে আসে
অবজারভেশন পোস্টের আর এই মুহূর্তে কোনো প্রয়োজন নেই। কুলদীপ সিং চাঁদপুরি ছিলেন দক্ষ স্ট্র্যাটেজিক। তিনি বুদ্ধিমত্তার সাথে তার কোম্পানির 120 জন সৈনিককে প্রায় 2 কিলোমিটার বিস্তারে বিভিন্ন পজিশনে পোস্ট করেন। এমনভাবে পোস্ট করেন যাতে আক্রমণের সময় মনে হয় পুরো 1000 সৈনিকের ব্যাটালিয়ন ওখানে আছে। গুপ্তচর মারফত পাক বাহিনীর কাছেও এটাই খবর ছিল যে মাত্র একটি কোম্পানি অর্থাৎ 120 জন সৈনিক লঙ্গেওয়ালা পোস্টের দায়িত্বে আছে, তাই তারা ধরেই নিয়েছিল এই পোস্টটিকে আক্রমণ করে তাদের কবজায় করতে 30 মিনিটের বেশি সময় লাগবে না। তাদের মূল টার্গেট ছিল বরঞ্চ রামনগর পোস্ট এবং তার সাথে সাথে জয়সলমের। তারা বলেছিল যে हम तो नाश्ता जैसलमेर में ही करेंगे और डिनर दिल्ली में। কিন্তু স্ট্র্যাটেজিক দিক থেকে পাকিস্তান সেনাবাহিনী অত্যন্ত দুর্বল, তাই তারা যে ধরনের ট্যাঙ্ক এখানে আক্রমণের জন্য এনেছিল, শেরমান ট্যাঙ্ক, প্যাটার্ন ট্যাঙ্ক এবং চাইনিজ ট্যাঙ্ক, এটির কোনোটি মরুভূমির উপযুক্ত নয়, বালিয়াড়ির উপযুক্ত নয়, কিন্তু সেটা তাদের মাথায় ছিল না। তাই তাদের যে মুভমেন্টটা সেটা খুবই স্লো হচ্ছিল, অত্যন্ত ধীরে ধীরে হচ্ছিল। বালিয়াড়ির মধ্যে দিয়ে তারা দ্রুত এগিয়ে আসতে পারছিল না, ফলে তাদের সময় প্রচুর নষ্ট হচ্ছিল। আর এই সময়টাই তাদের কাছে ছিল না, কারণ তারা আক্রমণ করছিল রাত্রে। আর তার মূল কারণ ছিল যাতে ভারতের বিমান বাহিনী রাতে কোনো রকম প্রতিরক্ষা দিতে না পারে, কারণ তারা এটা জানতো যে তৎকালীন ভারতের বিমান বাহিনীতে যে ধরনের বিমান ছিল, অর্থাৎ হান্টার বিমান এবং মিরাট বিমান, যেগুলো বোমারু বিমান হলেও তারা শুধুমাত্র দিনেই আক্রমণ করতে পারত, দিনেই অপারেট করতে পারত। আর কুলদীপ সিং চাঁদপুরিও জানতেন সে কথা। তিনি জানতেন হয় তাকে এই পোস্ট ছেড়ে পেছনে রামগড় পোস্টে চলে যেতে হবে, অথবা সারা রাত পাক বাহিনীকে এই পোস্টেই আটকে রাখতে হবে যতক্ষণ না ভোরের আলোয় ভারতীয় বিমান বাহিনী আক্রমণ শুরু করতে পারে। কিন্তু কাজটা ততটা সোজা ছিল না, কারণ তার হাতে ছিল মাত্র 120 জন সৈনিক, সংখ্যায় অনেকটাই কম প্রতিপক্ষের তুলনায়। কিন্তু পাঞ্জাব রেজিমেন্ট, শিখ সম্প্রদায়, তাদের কাছে সংখ্যাটা কোনো ব্যাপারই না। শিখ সম্প্রদায়ের গুরু গোবিন্দ সিংজির কথাই আছে, চিড়িয়া নাল मैं बाज लड़ावा, गिदड़ नू मैं शेर बनावा, सवा लाख नाल मैं एक लड़ावा, तवे गोविंद सिंह नाम का आवा। কুলদীপ সিং চাঁদপুরি তার সীমাবদ্ধতার কথা জানতেন, তাই তিনি তার কোম্পানিকে নির্দেশ দেন 15 থেকে 30 মিটারের মধ্যে না আসা অবধি কেউ যেন কোনো রকম ফায়ার না করে, কোনো রকম গুলি না ছোড়ে। তিনি চাইছিলেন যাতে পাক ট্যাঙ্ক ওই অ্যান্টি ট্যাঙ্ক মাইনকে ব্যবহার করে। আর ঠিক তাই পাক বাহিনী দ্রুত আক্রমণের প্রচেষ্টায় প্রথমে একটি, তারপরে আরও একটি অ্যান্টি ট্যাঙ্ক মাইনের ওপর তাদের ট্যাঙ্ক নিয়ে যায় এবং সঙ্গে সঙ্গেই যথারীতি বিস্ফোরণ। পাক কমান্ডার ঘাবড়ে যান। তিনি তার সম্পূর্ণ বাহিনীকে স্ট্যান্ড স্টিল পজিশনে আসতে বলেন, অর্থাৎ দাঁড়িয়ে যেতে বলেন। ইঞ্জিনিয়ার ডিভিশনকে তিনি বলেন যে তিনি চেক করতে, যাতে এখানে কোনো মাইন যাতে না থাকে। কিন্তু ওই রাতের অন্ধকারে মাইন চেক করা অত্যন্ত সময় সাপেক্ষ ছিল, আর তাই প্রায় 3 ঘন্টা সময় চলে যায় ওই অঞ্চলটিকে মাইন মুক্ত করতে। রাত 3টে। পাক বাহিনীর হাতে সময় অত্যন্ত কম, কিন্তু সময় কম হলেও সংখ্যায় বেশি থাকায় তাদের একসাথে বিভিন্ন দিক থেকে আক্রমণ করার জন্য কোনো রকম অসুবিধে হওয়ার কথা নয়। তাই তারা 4 দিক থেকে ওই লঙ্গেওয়ালা পোস্টের ওপর আক্রমণ শুরু করে। কুলদীপ সিং চাঁদপুরি
আগেই বলেছি তার 120 জন সেনাকে এমনভাবে বিভিন্ন জায়গায় পোস্ট করেছিলেন যেন মনে হয় যেন গুলি চারদিক থেকে চলছে, অর্থাৎ পুরো ব্যাটালিয়ন ওখানে আছে। পাক বাহিনী আর একবার বিভ্রান্ত হয়। তারা ভাবে তাদের কাছে যে ইনফরমেশান এসেছিল গুপ্তচর মারফত যে এখানে মাত্র একটি কোম্পানি আছে, অর্থাৎ 120 জন মাত্র আছে, কিন্তু সেই তথ্যটা ভুল। এখানে 1000 জনের সম্পূর্ণ 23rd পাঞ্জাব রেজিমেন্টের ব্যাটালিয়ন আছে। এই করতে করতে প্রায় ভোর 4টে হয়ে যায়, আরও 1 ঘন্টা সময় চলে যায়। ধীরে ধীরে ভোরের আলো উঠতে থাকে। ভারতীয় বিমান বাহিনী তৎপরই ছিল জয়সলমীর এয়ারবেস থেকে তাদের বিমানকে আকাশে তুলে পাক বাহিনীকে আক্রমণ করা। দে আর রেডি টু টেক অফ অ্যাট দ্য ফার্স্ট লাইট। আর ঠিক সেই মতো হান্টার বিমান, মেরঠ বিমান প্রথম সূর্যের কিরণের সাথে সাথে তারা টেক অফ করে জয়সলমীর থেকে। আর টেক অফ করার সাথে সাথে তারা কিছুক্ষণের মধ্যেই লঙ্গেওয়ালা ব্যাটেলফিল্ডে পৌঁছে যায়। যে এই পাক বাহিনীর স্ট্র্যাটেজিক একটা ভুল ছিল, তারা যে ধরনের ট্যাঙ্ক এখানে নিয়ে এসেছিল সেটা মরুভূমিতে চলার জন্য উপযুক্ত নয়, অত্যন্ত ভারী ট্যাঙ্ক। বালিয়াড়িতে অধিকাংশ ট্যাঙ্ক আটকে গেছিল, তার ফলে তারা এই ট্যাঙ্ক বিমান বাহিনীর কাছে, বিমান বাহিনীর বিধ্বংসী T-10 মিসাইলের কাছে একদম সেটিং ডাকছিল। তাই ভারতীয় বিমান বাহিনী আনন্দের সাথে সাথে টার্গেট চুজ করে করে পছন্দ মতো মিসাইল দিয়ে, পছন্দ মতো 30mm ক্যানন দিয়ে তারা পাক ট্যাঙ্ক রেজিমেন্টের এক একটি ট্যাঙ্ককে ধ্বংস করতে থাকে। একটা সময় এমন আসে যে কমান্ডার যিনি ছিলেন পাক বাহিনীর, তিনি বাধ্য হন নির্দেশ দিতে যে তারা যেন ফিরে যায়। তার সম্পূর্ণ বাহিনীকে তিনি নির্দেশ দেন যে তারা পাকিস্তানের দিকে রিট্রিট করে, তারা পাকিস্তানের দিকে ফিরে যাওয়ার চেষ্টা শুরু করুক। কিন্তু ওই বালিয়াড়ির জন্যে সেটাও তাদের কাছে সম্ভব ছিল না। আর এই স্ট্র্যাটেজিক ভুলের জন্যেই প্রায় 36টি পাক ট্যাঙ্ক ভারতীয় বিমান বাহিনী ধ্বংস করে। বাকি ট্যাঙ্কগুলো তারা অ্যাবান্ডন করে ছেড়ে দিয়ে ওখান থেকে পালিয়ে যায় এবং প্রায় 500 পাকিস্তানি সৈনিক ওখানে মারা পড়ে। 4 তারিখ 4 ডিসেম্বর দুপুর 3টের দিকে লঙ্গেওয়ালার ব্যাটেল শেষ হয়ে যায়। আর যুদ্ধের ইতিহাসে এটা রেকর্ড হয়ে যায় যে মাত্র 120 জন ভারতীয় সৈনিক সম্পূর্ণ পাক ট্যাঙ্ক রেজিমেন্ট, প্রায় 50টি ট্যাঙ্ক এবং প্রায় 2000 থেকে 3000 সৈনিকের বিরুদ্ধে 7 ঘন্টার অসম এক লড়াই করেও মাত্র 2 জন সৈনিকের বলিদান দিয়ে প্রায় 500 জন পাক সেনাকে হত্যা করতে সক্ষম হয় এবং ট্যাঙ্ক রেজিমেন্টকে প্রায় তারা ধ্বংস করে দেয়। পরবর্তীকালে ব্রিটিশ সেনাবাহিনীর প্রধান ব্যাটেল অফ লঙ্গেওয়ালা ভিজিট করেন, লঙ্গেওয়ালা পোস্ট ভিজিট করেন এবং তিনি মেজর কুলদীপ সিং চাঁদপুরীর কাছে জানতে চান যে কী স্ট্র্যাটেজি তার ছিল যে এই অল্প সংখ্যক সৈনিক নিয়েও তারা এই যুদ্ধে এই বিপুলভাবে জয়লাভ করতে সক্ষম হয়। ব্যাটেল অফ লঙ্গেওয়ালা নিয়ে পরবর্তীকালে একটি বিখ্যাত চলচ্চিত্র হয় যার নাম বর্ডার। বাট দুর্ভাগ্যজনকভাবে সেই সিনেমায় দেখানো হয় যে বেশ কিছু ভারতীয় সৈনিকের মৃত্যু হয়, যেটি তথ্যগতভাবে অত্যন্ত ভুল। এটাও দেখানো হয় যে লেফটেন্যান্ট বীর ভান তার মৃত্যু হয়, এই তথ্যটিও অত্যন্ত ভুল। পরবর্তীকালে যুদ্ধ পরবর্তী সময়ে লেফটেন্যান্ট বীর ভান
ক্যাপ্টেন র্যাঙ্কে পদোন্নতি হয় এবং তিনি দীর্ঘদিন ভারতীয় সেনাবাহিনীকে তার সেবা দান করেন। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, কারণ ভারতীয় সেনাবাহিনী যখন কোনো সিনেমা তৈরি হয়, চলচ্চিত্র তৈরি হয়, তাই চলচ্চিত্র নির্মাতাদের একটা দায়বদ্ধতা থাকা উচিত যাতে সঠিক তথ্যটা যেন জনগণের সামনে আসে। তাই আমাদের চেষ্টা থাকবে যে তথ্যটি আপনাদের সাথে তুলে ধরব সেটা যেন সঠিক হয়। যদি কোনো জায়গায় ভুল মনে হয় যে আমাদের কোনো রকম সংশোধনের প্রয়োজন আছে, আপনারা নিশ্চয়ই কমেন্ট বক্সে জানান। এখন জুলাই মাস চলছে, আর আপনাদের সবাই জানা যে কার্গিল ওয়ার এই জুলাই মাসেই হয়েছিল এবং ভারতীয় সেনাবাহিনী তাতে জয়লাভ করে। পরবর্তী পর্ব থেকে কার্গিল যুদ্ধের বেশ কিছু কাহিনী আমরা পরবর্তী কিছু পর্বে আপনাদের সামনে তুলে ধরব। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।